রোজ সকাল না হতে হতেই বর কিন্তু আমার আগেই ঘুম থেকে উঠে যায়। তারপরে জলছড়া, মারুলি এইসব দিয়ে দেয়। মানে বাসি উঠোনটাকে ঝাড় দেয়, রাস্তাটাকে ঝাড় দিয়ে আসে, তারপরে মারুলি দিয়ে দেয়। আজ কিন্তু দেয়নি। সকাল হলেই আমি কিন্তু জানলাটাকে খুলে দিই, আর বেশ ফুরফুর করে বাতাস কিন্তু আসে। আমার এই জানলাটা খুললে শুধু বাঁশবাগান আর নোংরা আবর্জনা এইসবই দেখতে পারবে। তাই আর কোনোদিন তোমাদেরকে এই জানলা খোলাটা দেখাই না। আজকে ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করি। এই গরমকালে যেভাবে যা গরম পড়ছে, জানলাটা খুললে কিন্তু বেশ হাওয়া আসে। আর আমি প্রায় সময় জানলাটা খোলাই রাখি দিনের বেলা। এদিকে চলো, তোমাদের দাদাভাই তো আজকে মারুলি জলছড়া কিছুই দেয়নি, তাই দায়িত্বটা কিন্তু আজকে আমার। অবশ্য তোমাদের দাদাভাইয়ের রোজকার কাজ এইটা, মানে জল ছড়া দেওয়া। আজকে আমার দায়িত্বে এসে পড়লো, তাই এক বালতি জল নিয়ে নিলাম। চলো, রাস্তা থেকে শুরু করে একদম পুরো উঠোনে আর ঘরে টরে একদম জল ছড়া দিয়ে দেব। ওইখান থেকে একটু গোবর নিয়ে নিচ্ছিলাম। আমার উঠতে যেহেতু 7টা বেজে গেছে, সেই জন্য আমি এই 7টার সময়ই মারুলি জল ছড়া দিচ্ছি। অন্যান্য ঘরগুলোতে একদম সকালবেলাতেই পড়ে গেছে, আমার একটু দেরি হয়ে গেল। জল ছড়া দেওয়া আবার কমপ্লিট হয়ে গেছে, মারুলিটা দিচ্ছিলাম। তো পাশের বাড়ির দিদিভাই এদিক দিয়ে যাচ্ছিল, সেই জন্য বলল যে বুনি, তোমার ওই মারুলিটা গোল গোল হচ্ছে না, গোল করে দিতে হয়। তো ওইটাকে ভালো করে ধীরে সুস্থে ধৈর্য ধরে আমি গোল গোল করে দিচ্ছিলাম। দেখো, আমরা কিন্তু সব কিছু সবাই জানি না, তাই কেউ কিছু শিখিয়ে দিলে সেটাই কিন্তু আমরা তারপর থেকে করতে থাকি। আমাদের এই দিকে প্রায় ঘরে ঘরে এই রকম কিন্তু বাসি কাজ এই রকমভাবেই সারতে হয়। অনেকের বাড়িতে দেখেছি গোবর দিয়ে ভালো করে লেপে দেয়, উঠোনটাকে কি সুন্দর করে ধুয়ে দেয়, জানো তো। আসলে কি বলো তো, আমরা তো গোবর তেমন পাই না। ওই পাশের বাড়ির কাকিমার থেকে টাটকা টাটকা গোবর নিয়ে আসি, ওদের গরু আছে, সেখান থেকেই বার দেখে দেখে নিয়ে আসি। সেগুলোই রেখে 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 একটু একটু করে জলের সাথে মিশিয়ে জল ছড়াটা দিই। অনেকের বাড়িতে আবার লাল মাটি দিয়ে দেয়, খুব সুন্দর লাগে দেখতে, জানো তো। কালকেকার জামা কাপড় ওই যে রাখা ছিল দড়িতে, সেগুলোই দিয়ে দিচ্ছি, ধুয়েছিলাম বিকেলবেলা। এখন আমার মারুলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের উঠোনটা যেহেতু সমান নয়, সেই জন্য কিন্তু এই ছোট ছোট মতন করে দিতে হচ্ছে। যখন উঠোনটা পুরো প্লেন হবে, সমান হবে, তখন দেখবে কত সুন্দর লাগবে আর কত সুন্দর করে দিই। বাড়ির সামনে যদি এত বড় একটা উঠোন থাকে, দেখতে কিন্তু বেশ লাগে, তাই না বলো তো। বাড়ির সামনে ছোট হোক বা বড় হোক, একটা উঠোন থাকলে বেশ ভালো লাগে। তারপর যদি সারি সারি ফুলের গাছ থাকে, বিভিন্ন রকমের গাছ থাকে, বেশ কিন্তু ভালো লাগে। করবী গাছ থেকে ফুল তুলে নিয়েছি, এইবার আমার জবা গাছটা থেকে ফুল তুলছি। ওহ, এই যে গাছটা না আমার খুব সুন্দর লাগে। যদি আবার লাল জবাটা হতো বেশ ভালো লাগতো, কিন্তু ওই যে লাল জবাটা মরে গেছে, জানো তো। কিন্তু এই ঘেয়া জবাটা কিন্তু বেশ ভালো হয়েছে, একদম ঝাংড়া ধরে হয়েছে, ডালপালা অনেক ছড়িয়েছে। আর আমি গাছগুলোকে কি সুন্দর করে দেখো বেঁধে রেখেছি, কঞ্চি কেটে কেটে সুন্দর করে দেখো চারিদিকে ঘেরা দিয়ে বেঁধে রেখেছি, যাতে ডালগুলো এদিক ওদিক ছড়িয়ে না যায়, সেই জন্য। ঘরদুয়ারে এখনও বাসি ঝাড় পড়েনি, জানো তো, শুধু জল ছড়াটাই কেবলে পড়েছে। সোনাই এখনও শুয়ে আছে, মশারির দড়ি টানানো আছে, দেখছো। ঝাড় দেওয়ার আগে ভাবলাম যে বাসি জামা কাপড় আর বেড কাভার কালকে তুলে রেখেছিলাম, সেগুলো সবগুলো সার্ফে ডুবিয়ে দিই আগে। নয়তো ঝাড় দিতে আর মুছতে অনেকটা লেট হয়ে যাবে। আর ততক্ষণ সার্ফের জলে ভিজলে বেশ নোংরাটাও একটু বেরিয়ে যাবে। কত ফেনা উঠেছে দেখো, আসলে জলটা বালতি মুখ পর্যন্ত ভর্তি হয়ে গেছিলো, সেই জন্য বুঝতে পারিনি। সেই জন্য এই দেখো জল একদম ডুবি ডুবি পড়ছে।
এই যে এখন ডুবিয়ে দিই, তারপরে ঘরে গিয়ে ঝাড় ভালো করে দিয়ে তারপরে মুছে নেব ঘরটাকে। বাবু এখনও ঘুম থেকে ওঠেনি আর আমিও ডাকিনি, জানো তো। ডাকলেই কিন্তু উঠে যাবে, কিন্তু ডাকবো না, থাক আগে কাজগুলো কমপ্লিট করি তারপরে, নয়তো ওকে নিয়েই আবার বসতে উঠতে একটু সামলাতে, তারপরে খাবার করে দেওয়া হ্যান ত্যান এইসব করতে করতে আর ঝাড় বাসি কাজকর্ম একদম হবে না। সেই জন্য ভাবলাম যে আগে বাসি কাজটা সেরে নিই, তারপরে বাবুকে ডাকবো। বাবু ওদিকে এত রাত করে ঘুমায়, সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না। আমরা যখন ঘুমাই তখনই ও ঘুমাই। আমরা তো ঘুমাতে 11টা 12টা, কোনো সময় 12:30 1টা বেজে যায়। তো এমনি মোবাইল দেখি, ঘুম আসে না, কি করব বলো। সেই জন্য ও জেগে থাকে আমাদের সাথে সাথে, মানে বিছানার মধ্যেই জেগে থাকে, গল্প করে, ছড়া বলে, এইসব করতে থাকে। সেই জন্য দেরি করে ঘুম থেকে উঠছে। এদিকে বাবা এসছে বাবুর সাথে দেখা করতে। বাবা প্রায় সময় মাঝে মাঝে আসে, যখন বাজারে বাজার করতে আসে তখনই বাবা কিন্তু এদিকেই চলে আসে আমাদের বাড়িতে। মা জানে না। মা আবার ফোন করে বলল যে তোমার বাবা সে কখন চা নিয়ে গেছে, এখনও আসেনি। আমি বললাম যে এই যে এইখানটায় আছে বাবা। বলছে ও সেই জন্য এত দেরি হচ্ছে। বাবাকে চাটা করে দিলাম, বাবা ওই যে খেয়ে দিয়ে এখন চলে যাবে বলছে। বাবুকে কিছুতেই মানে কোল থেকে নামাতে পারছে না। ও যখন মানে বাবা যখন আমাদের বাড়িতে আসে তখন বাবু এত বায়না করে যে দাদু যেতে দেবো না তোমাকে। কিছুক্ষণ বসলো, বাবারও তো কাজ আছে তাই না। এবার ও না বোঝে না, ছাড়ে না। যে আমিও সেই জন্য বলছি যে একটু বসো তারপরে যাবে। অনেক ভুলিয়ে ভালিয়ে তারপরে বাবুকে ছাড়ানো গেল দাদুর থেকে। দাদু তো চলে যাবে, কারণ দাদু তো থাকবে না, কারণ দাদুর অনেক কাজ আছে সেই জন্য। এখন জানো তো বাবুর জন্য দুধ নেওয়া হয় 250 করে, একটা অন্য জায়গা থেকে। আসলে আমাদের বাড়িতে একটা ছোট্ট মেয়ে পড়তে আসে, তার দাদুর থেকেই আমরা দুধ নিই, কারণ ওনাদের গরু আছে তো সেই জন্য। এই দেখো তাদেরই একটা টিফিন গাড়ি, ওতে করে দুধটা দিয়ে যায়। তো এখানটায় ধুয়ে রেখে দেবো, পরে এসে নিয়ে যাবে ওরা। আর এই যে এখানটায় জামা কাপড়গুলো কাচ্ছি, বাবু দেখো এখানে খেলা করছে। বাবু না এত দুষ্টু হয়েছে, ওই যে দড়ির বাঁশগুলো দেখো ঠেকানি দেওয়া আছে, ওই বাঁশগুলো না তুলে ফেলে একদম পুরো মাটি থেকে, জানো তো, আলগা হয়ে আছে। দেখছে, এই বলছি তাও শুনছে না কথা, জানো তো। এই যে বাঁশগুলো নড়ে নড়ে দড়িটাকে একদম হেলিয়ে দেয়। যত বারণ করছে যে করিস না তাও সেই করছে। যাই হোক, এদিকে জামা কাপড়গুলো সব ধুয়ে টুয়ে ভালো করে নিই, তারপরে রোদে দিয়ে দেবো। সংসারে সকাল থেকে কিন্তু কাজের শেষ নেই, তাই না বলো তো। এটার পর ওটা, ওটার পর ওটা, ওটার পর ওটা, মানে এই করে করে আমার সকালের কাজ সারতেই প্রায় 11টা বেজে যায়। তারপরে তো ওই যে 12টার দিকে রান্না বান্না বসাই, সোনাইকে খাওয়াই, এই করতে করতেই সারা বেলা চলে যায়। ধীরে সুস্থে সংসারের কাজগুলো করতে কিন্তু বেশ ভালো লাগে, আলাদাই মজা লাগে, জানো তো। একটা আলাদাই দায়িত্ব। মেয়েদের জীবনটাই হচ্ছে এইরকম, দায়িত্ব পালন করতে করতেই জীবনটা শেষ হয়ে যায়। মাঝে মাঝেই ভাবি যে কি ছিলাম আর কি হয়ে গেলাম। বিয়ের আগে অনেকটা জেদি ছিলাম, জানো তো, খুব রাগ ছিল। বিয়ের পরে ঠিক তার উল্টোটা হয়ে গেছি এখন। রাগ জেদ এইসব না আর আসে না। সত্যি মনে হয় একটু গুছিয়ে সংসার করি। প্রত্যেকটা মানুষের জীবনে ঝড়ঝাপটা আসে, আমার জীবনেও প্রচুর ঝড়ঝাপটা এসেছিল। কিন্তু যেখানে ভালোবাসা ভরসা বিশ্বাস আছে, সেখানটা কিন্তু কোনো ঝড়ঝাপটা বাধা হয়ে থাকতে পারে না কোনো দিন। তোমরা যারাই আমার সাথে প্রথম থেকে জড়িয়ে রয়েছো, যারা আমার ভিডিও কন্টিনিউ প্রতিদিন রোজ ফলো করে, তারাই একমাত্র জানবে যে আমি কি ছিলাম আর কি হলাম। একদম বলতে পারো শূন্য থেকে 100-তে আসা। আমার বিয়ে হওয়ার পর থেকে প্রচুর ঝড়ঝাপটা পেরিয়েছি, একটা দিনও আমি শান্তিতে থাকতে পারিনি, জানো তো। তারপরে এই যে আলাদা হওয়া থেকে শুরু করে একটা কোনো কিছুই সংসারে ছিল না, না একটা হাতা, না একটা কড়াই, না একটা ঘটি, না একটা বাটি, না একটা হাঁড়ি, কিছুই ছিল না আমার কাছে, বলতে পারো বিগ জিরো। সেখান থেকে একটু একটু করে সংসারের জিনিস করা থেকে শুরু করে, তারপরে এই যে ভাড়া বাড়ি, আবার ভাড়া বাড়ি, মানে কত ঝড়ঝাপটা পেরিয়েছি, তাই না বলো তো। এখন হয়েছে নিজের বাড়ি, তাই নিজের সংসারটা নিজের মতন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। বাড়িটা ঠিক মতন মেরামত নেই, কিন্তু মাথা গোঁজা ঠাঁই তো হয়েছে, এটাই আমার কাছে অনেক, জানো তো। এখন আমার সংসারের জিনিসপত্রের অভাব নেই। একদিন খুব কষ্ট পেয়েছিলাম জিনিসপত্রের, একদিন আমাকে কাঁদতে হতো দিনরাত যে আমার কি কিছুই হবে না কোনো দিন।
বাস উঠে পড়ো। আসলে আমার বাবা মা একটাই কথা বলতো, মা তুই ধৈর্য ধরে থাকবি, দেখবি তোর একদিন সব হবে। ঠিক তাই মা বাবার কথাটাই আমার জীবনে ফলে গেছে। আমি ধৈর্য ধরে থেকেছি বলে আজকে কিন্তু আমার জীবনে কোনো কিছুরই অভাব নেই। একদিন আমাকে একটা খুন্তির জন্য অনেক কথা শুনতে হয়েছিল, আর এখন আমার ডবল ডবল বাসন ঝুড়িতে। একদিন আমাকে একটা শাড়ির জন্য শুদ্ধ কাঁদতে হয়েছিল, কিন্তু আজ দেখো আমার আলমারি ভর্তি শাড়ি, কিন্তু আজ শাড়ি পরার ইচ্ছেটাই চলে গেছে। আজ আমার শাড়ি অন্যরা পরতে পারে। মানুষের জীবন কিন্তু এক জায়গায় ঠেকে থাকে না কোনো দিন, তাই কখনো অহংকার করতে নেই। আজ অহংকার করিনি বলে আজ এখানে এসে পৌঁছেছি। জীবনে হয়তো বেশি কিছু করতে পারিনি, কিন্তু যেটুকু পেয়েছি আমি সেটুকুই আমার কাছে অনেকটাই। সকালবেলা থেকে শুরু ওই যুদ্ধের কাজ, তোমাদের সামনে একদম কথা বলার টাইম পাইনি। এইমাত্র পুজো টুজো সেরে তবেই মাত্র এলাম সোনাইকে খাওয়াবো বলে। আর এই যে আমি এখন ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু ইন্ট্রোটা দিয়ে দিই। আর সোনাই একা একা খেতে লেগেছে। তোমরা বলো যে দিদি ভাই কিছুই তো দেখাও না ব্লগের মধ্যে, ব্লগ শেষ করে দাও তাড়াতাড়ি। আচ্ছা তোমরাই বলো, একটা ভিডিও বানাতে গেলে সুন্দরভাবে একটা ভিডিও যদি আমি সারাদিন মানে কন্টিনিউ করতে থাকি তাহলে আধা ঘন্টার বেশি লেগে যাবে, তাও আবার কেটে কুটে। তো আমি কি করে দিতে পারবো বলো? আমার তো এমনিতেই জানো নেটের সমস্যা। হ্যাঁ, তার মধ্যে প্রতিদিন কি রিচার্জ করা সম্ভব? তোমরাই বলো। তো আজকে আমি ভেবেছি সারাদিন ব্লগটা কন্টিনিউ করব, তোমরা দেখতে থাকো। আর তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, ঠিক আছে? সারাদিন আমরা কি করব না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আগে ইন্ট্রোটা দিয়ে দিই। তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। মুর্শিদাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি উর্মি, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা থেকে কতটা যুদ্ধ তোমরা তো দেখতেই পেলে। এখন হচ্ছে রান্নাবান্নার যুদ্ধ হবে শুরু। সোনাকে খাওয়াবো, তারপর রান্নাবান্না জোগাড় করবো। বেলা 11টা বেজে গেছে, এখনও পর্যন্ত খাইনি, মানে হচ্ছে মুড়ি খাইনি। সকালবেলা একটু চা খেয়েছিলাম। ওই সোনাইকে খাইয়ে দেবো, খাইয়ে টাইয়ে আমি রান্নার কাজে যাব। তোমাদের দাদাভাই সকালবেলা মাছ আর শাক নিয়ে এসেছে, আজকে শাক ভাজা, মাছের ঝোল, কাঁচকলা দিয়ে করব এইসব। তো কন্টিনিউ করতে থাকো, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আর সোনাই দেখো এদিকে খেতে বসে পড়েছে। সোনাইয়ের খাবার করেছিলাম সকালবেলা, আর গরম ছিল বলে আমি বলে কাজগুলো সেরে দিই, তারপরে ঠান্ডা হতে হতে এসে খাওয়াবো। একদম পুজো টুজো দিয়ে এলাম, তারপরে এই যে খাওয়াতে বসলাম, খাওয়াবো এবার। চলো, যে বাবুকে বললাম ঠাকুরের থালা বাসনটা ধুয়ে রেখে তো ওই যে থালা বাসনটা ধুতে এসছে ঠাকুরকে খেতে দিয়েছিলাম না, সেইটা তুলে নিয়ে যাচ্ছে। এই যে এই যে ভাত বসিয়ে দিয়ে, সেই দেখো রোদে নামতে পারছি না আমি। আর ওই যে চান করতে ঢুকেছে বাথরুমে। চান করছিস? প্যান্টটা খোল। হ্যাঁ, এই দেখো প্যান্ট খুলবি তো? প্যান্টটা খোলো, প্যান্টটা খোলো, আমি আসছি। প্যান্টটা খোলো, আমি জামা কাপড়গুলো তুলে নিই, প্রচুর রোদ উঠেছে। চলো জামা কাপড়গুলো তুলে নিই। হ্যাঁ, জামা কাপড়গুলোও ঝটপট তুলে নিই, নয়তো এতটা পরিমাণে রোদ এসছে কি বলবো তোমাদেরকে, একদম রং জ্বলে যাবে পুরো। ও আরেকটা কথা বলি তোমাদেরকে, হ্যাঁ, আমাদের এখানটায় শঙ্করী মাতার মন্দিরে কয়েকদিন ধরে অনুষ্ঠান হবে, সংকীর্তন হবে। তো তার জন্য ভিডিও তো শ্যুট করবোই, কিন্তু ভয়েস ওভার করতে একটু দেরি হবে হয়তো, মানে আওয়াজ হবে তো, গান টান বাজবে, সেই জন্য তো একটু ভিডিও মানে আপলোড হতে একটু দেরি হবে। তোমরা একটু প্লিজ মানিয়ে নিও, কেউ রাগ টাগ করো না। ভিডিও দিতে একটু দেরি হয় বলে তোমরা অনেকেই বলো যে প্রতিদিন ভিডিও দাও না কেন, তো একটু দেরি হবে। এই ভিডিওগুলো সব করেই রাখবো, তোমরা আস্তে আস্তে পেয়ে যাবে। হ্যাঁ, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আর বড় হলে তো অনেকটাই সমস্যা হয়ে যায়, 2 দিন লেগে যায় আপলোড হতে, জানো তো। তার জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। ওদিকে সোনাইকে স্নান করাতে হবে ভালো করে, স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।